পড়াশোনা করতে পারে। হ্যাঁ তো গুড বয় নাকি না, পড়াশোনা করে রুদ্র ভালো ছেলে। ওই তো চেন লাগে না। আজকে আমার জীবনে খুব খারাপ একটা দিন, তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। দেখো রুদ্র সোনাকে খাওয়ালাম, তারপরে রুদ্রর বাবাও খেয়েছিল, শাশুড়ি মা খেয়েছিল। সেই আর কি চা মুড়ি খাওয়া বাসনগুলো ছিল, তিনটে আর কি খোড়া বাটি কাপ, তো সেগুলোকে নিয়ে এখন ধুয়ে নিলাম। ওইদিকে বাড়ির সমস্ত কাজ সারলাম, সেরে আমি এখন চলে এলাম আমাদের আলুর জমিতে। আর কি বলতো, বাড়িতে আলু নেই, তো আলু তো কিনে আনতে হতো দোকান থেকে। তো ভাবলাম আলু যখন আমাদের হয়ে গেছে, গাছগুলো মরে গেছে, আর আলুগুলো তো তুলতেই হবে, আর একটু হিসাব করে চললে না পয়সাটাও বেঁচে যাবে, আলুটাও উঠে যাবে। আলুটা তো তুলতেই হবে, তাই চলে এলাম আলু তুলতে। এদিকটা আগে তো তুলতে হবে, কারণ পেঁয়াজ আজকে জল দেবে, পেঁয়াজ বাতানো হবে। এদিকে রুদ্র বাবা মাটি চুটিয়েছে, দেখি কেমন আলু হয়েছে। ভালো আলু হয়নি, ছোট ছোট আলু সব। এই এখন যতদিন যায় ততদিন চালাতে হবে। বাবু কুড়াও, আলু কুড়াও, আলু কুড়াও। এদিকে এসো, এদিকে এসো। আলু ভাজা খাবা, আলু সিদ্ধ খাবা। আলুর দম ঘাসের কাছে আলুর দম খাবা, আলু কুড়াও। এসো 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 এসো। এসে দেখছি রুদ্র বাবা আগে এসে আলুগুলো তুলে রেখেছিল, মানে কোদাল দিয়ে চুটিয়ে রেখেছিল। আলুগুলো আমি এখন কুড়িয়ে নিচ্ছি। আর রুদ্র বাবা না এলেও আমাকে এক পাক আসতেই হতো, কারণ রান্নার জন্য আলু দরকার আছে। তো আমি এখন দেখো বালতিতে আলুগুলো ভরে নিচ্ছি, এবার বস্তায় করে ঢেলে দেবো। আর এইভাবে করলে না সুবিধা হয় নিয়ে যেতে, এই বালতিতে বালতিতে। আর অনেক বড় জিনিস হলে তো তুলতে আমারও অসুবিধা হবে, বালতিতে বালতিতে এরকম করেই ঠিক আছে। রুদ্র বাবা আগে যে আলুগুলো চুটিয়ে রেখেছিল সেগুলো কুড়িয়ে নিয়েছি। দেখো আবার ও একদিকে চুটাচ্ছে আর আমি একদিকে কুড়িয়ে নিচ্ছি। আর সকাল থেকে শরীরটা খারাপ আছে, একটু একটু পেটে ব্যথা আছে, তাও মাঠে এলাম। না এলে তো হবে না, রান্নার জন্য আলু নিয়ে যেতেই হবে। তো একটু করে বসে থাকছি আর আর কি কাজ করছি, না করলে হবে না। তো দেখো একবার করে দাঁড়াচ্ছি, মাজা কোমরে হাত দিচ্ছি, আবার আলু করাচ্ছি। আর রুদ্র বাবাকে আমি একটুও বুঝতে দিইনি যে আমার শরীরটা খারাপ করছে। ওকে যদি বলতাম যে আমার শরীরটা খারাপ করছে, তাহলে ও বলতো যে তোমাকে যেতে হবে না, আমিই নিয়ে আসবো আলু, এরকম বলতো। তো ও একাই আর কী করে করবে বলো, একাই আলু চোটানো আবার কোড়ানো, সঙ্গে সঙ্গে না দেখলে না মাটিতে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা আলু তুলছিলাম আর রুদ্র খুব বায়না করছিল যে আলু পোড়া খাবো, আলু পোড়া খাবো। তাই দেখো রুদ্র বাবা খড় নিয়ে এলো, দিয়ে আলু পোড়াবার ব্যবস্থা করছে। খড় দিল, খড়ের উপরে ছোট ছোট আলুগুলোকে দিচ্ছে, আলুর উপরে আবার খড় দেবে, দিয়ে আগুন দিয়ে দেবে। ওইদিকে রুদ্র বাবা রুদ্রকে আলু পুড়িয়ে দিচ্ছে, আর আমি দেখো শরীরটা খুব খারাপ করছে, তার জন্য চুপ করে বসে আছি। এ রুদ্র আলু পোড়া খাবে, এ দেখো দেখো। পড়েছে ওরে বাবা রে, আমার হাত কাঁপছে, শরীর আনচান করছে খুব। চলো চলো বাবু, বাড়িতে খাবার, চলো, ভাল লাগে না। আমার হঠাৎ করে এতটা শরীর খারাপ করতে শুরু করলো না, চোখ মুখ একদম অন্ধকার দেখছি, খুব মাথায় ব্যথা করছে, খুব পেটে যন্ত্রণা করছে। আর রুদ্র সোনার দিকে বলছে মা ওঠো, মা ওঠো, কিন্তু জানো আমার মানে উঠে যাওয়ার ক্ষমতাটুকু নেই। আর মাঠে চারিদিকে লোকজন যাওয়া আসা করছে। এদিকে রুদ্র বাবা এলো, এসে আমাকে ধরে তুলিয়ে দিল। সত্যি এতটা খারাপ অবস্থা হবে আমি বুঝতেই পারিনি। আগে যদি ভাবতাম যে এরকম হতো তাহলে আমি মাঠে আসতাম না। তো এসে হঠাৎ করে এরকম করতে এলো, খুব আনচান করছে, একদম মনে হচ্ছে যেন গায়ে ঠান্ডা জল ঢালি। মাঠে এমন খারাপ অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল যেন মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাব। তো মাঠ থেকে যে রুদ্র বাবা আমাকে ধরে ধরে নিয়ে আসছে, তো সেটুকু আমার মানে মনে করতে পারছি না। চোখ মুখ অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো সবাই জিজ্ঞাসা করছিল, বাড়িতে এসেও মাকে বলছিল যে রাস্তায় আস্তে আস্তে সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে। তো ও বললো যে শরীর খারাপ করছে, খুব আনচান করছে, বলছে অন্ধকার দেখছে। তো এই বলে আর কি নিয়ে এলো। বাড়িতে তো অনেক লোকজন জড়ো হয়ে গেছে, তো সবাইকে বললো এমনি আনচান করছে আর কি, খুব গরম লাগছে, গরম পড়েছে, তো খুব রোদ ছিল মাঠে, তাই সবাই চলে গেল। তো দেখো এখন মাথায় জল ঢালছে। আর সত্যি এটা স্বামী বলেই হচ্ছে। তো স্বামী ও যদি আজকে না থাকতো আমার যে কী অবস্থা হতো। দেখো বাড়িতে দিদিও নেই, মা তো অসুস্থ, মা কিছু করতে পারতো না। মাথা ঘুরে বোধহয় আমি মাঠেই পড়ে থাকতাম যদি একাই আমি মাঠে যেতাম।
ভিডিওটা এডিট করার সময় রুদ্র বাবাকে দেখছিলাম আর আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে রুদ্রর বাবা আমার জন্য কতটা ভাবে, আমার জন্য কতটা করে। তাই আমি মনে মনে ভাবছিলাম আগের জন্মে বোধহয় আমি ভালো কোনো কাজ করে এসেছি, তার জন্য এত ভালো একটা স্বামী পেয়েছি। আর পিরিয়ডের ব্যথা তো খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক, যাদের হয় তারাই বোঝে। দেখো রুদ্র বাবা মাথায় জল ঢাললো, এবার মাথাটা মুছিয়ে দিচ্ছে। আর মাথায় জল দেওয়ার পর না একটু আর কি শান্তি পাচ্ছি আমি। একটু যে শরীরটা আনচান করছিল সেটা আর আনচানটা হয় না। আর রুদ্র সোনাও সেই মাঠ থেকে আমার পিছু ছাড়ছে না, এসে এসে মা তোমার কি হলো, মা তোমার কি হলো করছে, আমার কাজ ছাড়া হচ্ছে না। অসহ্য পেটে যন্ত্রণা করছিল, তো তারপরে তো রুদ্র বাবা মাথায় জলটা দিল। তারপরে খানিকক্ষণ শুয়ে থাকলাম, শুয়ে থাকার পর স্নান করে এলাম। স্নান তো মাথা তো ভেজাই ছিল, গাটা ধুলাম, ধুয়ে এলাম। এখন একটু একটু ব্যথা আছে, ব্যথা উঠলে ওই 1 ঘন্টা মতো আর কি। অসহ্য ব্যথা যদি হয় তো 1 ঘন্টা মতো থাকে। আমি ওকে বললাম কমে যাবে, একটু দাঁড়াও। তা ও আবার ওষুধ নিয়ে এলো পেটে ব্যথার ওষুধটা একটু একটু ব্যথা আছে বলে খেলাম না, আবার যদি পরে ব্যথা হয় তো খাবো। তো জানি না আজকে কতক্ষণ ব্লগ করতে পারবো, তো যতক্ষণ পারবো আর কি ততক্ষণ করবো। তখন সবজিগুলো কেটে নিয়ে রান্নাবান্না বসাতে হবে। দিদি নেই বাড়িতে, দিদি থাকলে পরে দিদি রান্নাবান্না করতো। শখ করে ছেলেটা মাঠে আলু পোড়ালো যে মাঠে সবাই মিলে খাবো, কিন্তু দেখো বেচারা ছেলেটা খেতেই পারলো না। মাঠে আলো বাড়িতে নিয়ে এলো, দিয়ে এখন বলছে মুড়ি দিয়ে খাবে। মুড়ি দিয়ে খাবা? শুকা খোসাগুলো খেতে ভালো লাগে, ওই পোড়া খোসাগুলো তুমি ছাড়িয়ে দিতে বলছো রুদ্র? এগুলা খেতে কি টেস্টি টেস্টি। দাও একবার খাই, বলা একবার খাই, খেয়ে দেখি কি তখন টেস্টি। খাও দেখি, খাও। দারুন। সোয়েটার খোলো। আমি মাকে মুড়ি খেতে দিয়েছিলাম, তারপর সবজিগুলো কাটছিলাম। তো মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার সবজি কাটা হলো। তারপরে দেখো সবাই মুড়ি খেয়ে নিয়েছে, তো আমি মুড়ি খাওয়া বাটিগুলোকে ধুতে চলে এলাম পুকুরে, ধোয়া হয়ে গেল। আজ শরীরটা খারাপ বলে গ্যাসে কিছু কিছু জিনিস করে নিচ্ছি। ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোল করবো সসপ্যানে। আর এদিকে ডিমের ঝোলে আলুটা সিদ্ধ করতে দিয়েছি। এমনিতেই তো শরীরটা খারাপ, আর উনুনে হতে একে একে দেরি হবে, তার জন্য গ্যাসে এই দুটোকে করে নিলাম, তাহলে একটু আর কি সময়টা কমবে। একটা সিদ্ধ করলে নামিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে মানে আলু সিদ্ধরও আলু দেওয়া আছে, ডিমের ঝোলেরও দেওয়া আছে। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে করেছি দেখতে পাচ্ছ এখানে আছে আলু দিয়ে ডিম দিয়ে কারি করেছি, আর করেছি আলু সিদ্ধ আর পেঁপে ভাজা। আর ভেবেছিলাম যে মাঠে গিয়েছিলাম শাক নিয়ে আসবো, কিন্তু শাক আনার মতন অবস্থায় ছিলাম না, শাক নিয়ে আসা হলো না। আর পরে কেউ নিয়েও এলো না, শাকটা রান্না করাও হলো না। আজকে এই কটা দিয়ে আর কি খেয়ে নিতে হবে। কেন জানি না আজকে আমাকে এত গরম লাগছে, বাপরে গরম। ঘরে এলাম হেঁটো দিয়ে ফ্যানটাকে চালাই, তো আজকে এই প্রথম ফ্যান চালাচ্ছি। এই দেখো ফ্যান চালালাম, একটু ফ্যানের হাওয়ায় বসবো, একটু গা গড়া দেবো। আমার শরীরটা খারাপ বলে নাকি আমাকে গরম লাগছে না কি, আমি কিছু বুঝতে পারছি না। একটু ঠান্ডা জল খাই। প্রচণ্ড গরম লাগছে, একটু শুই, গা ঠান্ডা করি। একটু রেস্ট নিলাম, তারপরে দেখো উঠলাম, উঠে শাশুড়িমাকে খেতে দিচ্ছি। তো শাশুড়িমা বারণ করছিল যে তুমি পারবা না। তো আমি বললাম হ্যাঁ পারবো, এখন তো একটু ঠিক আছি। তো খেতে দিয়ে দিলাম। আর হাঁড়ি কড়াইটা আজকে আমি মাজিনি, এদিকে দিদি স্কুল থেকে এসে হাঁড়ি কড়াইটা দিদি মেজে নিয়েছিল। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম দুপুর 2টার সময়, এখন বাজছে বিকেল 5টা। ঘুম থেকে উঠে দেখছি দিদি পিঠে করছে। সে চালগুলো করে নিয়ে এসেছিলো, বর্দিরা ছিল তখন, চালগুলো কিছুটা ছিল, বেশি ছিল না। তো কালকে ভাগ নিয়ে তারপরে বাবু বলছিল যে পিঠে করো, তাই দেখো পিঠে করছে। আমি জানি না, ঘুম থেকে উঠে দেখছি দিদি পিঠে করতে শুরু করে দিয়েছে। আর কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, জোরে কথা বলছি তার পেটে লেগে উঠছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।